আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমি আরেকটা স্পেশাল এমসিকিউ টপ 25 নিয়ে হাজির হয়ে গেছি। সো আজকে আমরা কেমিস্ট্রির চ্যাপ্টার 6-এর অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে এমসিকিউগুলো হয় কেমিস্ট্রি থেকে সেইগুলা নিয়ে আজকে ডিসকাশন করব। তোমাদের সাথে আমরা 25টা এমসিকিউ শেয়ার করব, যে এমসিকিউগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট, হুবহু কমন পড়ার মতো ইম্পর্টেন্ট। সো এই জন্য আশা করি যে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা। আমরা এই এমসিকিউগুলোকে কীভাবে ওয়ান শট মানে একদম ঠিক ইজিলি বুঝতে পারি, তারপরে কিছু ট্রিক্স বা টেকনিক দিয়ে আমরা শিখতে পারি, সব কিছুই কিন্তু আমরা এই ভিডিওতে শেষ করে দেব। সো তোমরা যদি এই সম্পূর্ণ ক্লাসের যে 25টা এমসিকিউ দেখাবো, এই এমসিকিউগুলো যদি তোমরা খুব সুন্দর করে স্মুথলি ভালোভাবে প্র্যাকটিস করে যাও বা দেখে যাও, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে যতগুলো এমসিকিউ আসবে সবগুলো তোমার কাছে দুধভাত হয়ে যাবে। ওকে, সো চলো বেশি কথা না বলে আমরা এমসিকিউ শুরু করে দিচ্ছি। সো প্রথমে আমাদের মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা এই চ্যাপ্টার থেকে প্রথম যে এমসিকিউটা আমরা দেখব, ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা হচ্ছে দেখো প্রথম এমসিকিউ এখানে কি বলছে। এখানে আমাকে বলা হয়েছে যে 1000 ml 1000 মিলিলিটার দ্রবণ, সেই দ্রবণে 5 গ্রাম কি আছে, NaOH দ্রবীভূত আছে। বলছে যে তাহলে ঘনমাত্রা কত হবে, দ্রবণের ঘনমাত্রা। ধরো আমরা এখানে একটা দ্রবণ চিন্তা করতে পারি, এটা একটা আমাদের দ্রবণ। এই দ্রবণের মধ্যে আমাকে বলে দিচ্ছে যে 100 ml, এটা হচ্ছে আমাদের আয়তন, যাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। তারপরে কত গ্রাম বলে দিচ্ছে এখানে, 5 গ্রাম। 5 গ্রাম কি আছে, NaOH, আমরা এটাকে ডব্লিউ দিয়ে প্রকাশ করি, NaOH আছে। তাহলে NaOH এর কি বের করতে বলছে, আমাকে ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে ঘনমাত্রা যদি আমরা বের করতে চাই, আমাদের সূত্র কি হবে, এটা আণবিক ভরটা আমরা জানি, m = 40 হবে আণবিক ভর, তাই না? আমরা তো আণবিক ভর বের করতে পারি। সো দেখো আমাদের তিনটে ইনফরমেশন আছে, ভি আছে, ডব্লিউ আছে, এম আছে। তাহলে আমরা কোন সূত্র ইউজ করে আমরা ঘনমাত্রা বের করতে পারবো? সো ঘনমাত্রার একটা সূত্র আছে, S = 1000 ডব্লিউ ডিভাইডেড বাই এমভি। সো এই জায়গাতে যদি আমরা এখানে 1000 বসায় দেই, ডব্লিউ এর মান কত, ডব্লিউ এর মান হচ্ছে 5 গ্রাম, এখানে 5 দিয়ে দিব, এম হচ্ছে আমাদের 40 এবং ভি এটা হচ্ছে আয়তন, কত বলছে 100 ml। তাহলে আমরা এখানে 100 ml আয়তন দিয়ে দিতে পারি। সো এইখান থেকে একটু ক্যালকুলেট করবা তোমরা, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে সেটাই কিন্তু আমরা এখানে রাইট অ্যান্সার হিসাবে গণ্য করব। যেমন ধরো এখানে আমি যদি ক্যালকুলেট করি, 1000 × 5 ডিভাইডেড বাই হচ্ছে 40 × 100, ওকে কত আসছে এই জায়গাতে, 100 আসবে কি এমভি। হ্যাঁ, এটা তো ঠিকই আছে। আবার করি তো, 1000 × 5 ডিভাইডেড বাই 40 × 100, 1.25 মোল বা 1.25 মোলার, মোল পার লিটার বা হচ্ছে মোলার, ঠিক আছে? তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে সূত্রটা কি, সূত্র হচ্ছে SMV 100, S = 100 ডব্লিউ বা 1000 ডব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে MB। বোঝা গেছে? সো খুবই ইজি একটা ফর্মুলা, খুবই ইজি একটা সূত্র। ওকে, আচ্ছা তারপরে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। চলো পরের প্রশ্নে কি বলছে, পরের প্রশ্নে বলছে যে তোমার এখানে 0.5 লিটার দ্রবণে 20 গ্রাম NaOH আছে। একটু আগে আমরা যে প্রশ্নটা দেখছিলাম প্রথমটা, এখানে আমরা বলছিলাম হচ্ছে যে তোমার আয়তনটা ml ছিল, মিলি লিটারে ছিল, বাট এখানে খেয়াল করো তো এখানে ভিটা কি আছে, ভিটা হচ্ছে লিটারে আছে, 0.5 লিটার। ওকে, সমস্যা নেই। ডব্লিউ দেওয়া আছে, ডব্লিউ হচ্ছে আমাদের 20 গ্রাম, 20 গ্রাম আমাদের ডব্লিউ। আর কি দেওয়া আছে এই জায়গায়, দেখো NaOH এর ডব্লিউ আমরা এম বের করতে পারি, আণবিক ভর বের করতে পারি 40, একটু আগে আমরা দেখছিলাম। আমাকে আবার কি বলছে, ঘনমাত্রা বের করতে বলছে, S = কত, এটা আমাকে কি করতে হবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা আগে যেই সূত্রটা ইউজ করছি, আমরা ওই সূত্র দিয়েই কিন্তু বের করতে পারবো। সূত্র কি ছিল, S = 1000 W/MB, বাট আমরা এখানে 1000 না লিখে শুধু ডব্লিউ লিখবো আর নিচে লিখবো হচ্ছে M × V। তাহলে এইখানে আমাদের ডব্লিউর ভ্যালু হচ্ছে কত বলছে, এখানে 0.20 গ্রাম বলছে, 20 গ্রাম আমাকে ডব্লিউ দিয়ে দিছে। আর ভি কত, ভি হচ্ছে আগে এম লিখে নেই, ভি হচ্ছে আমাদের 0.5 লিটার, 0.5। ওকে, সো এটাকে ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে, 20 ডিভাইডেড বাই
40 ইন্টু 0.5, সো 1 আসছে 1, তার মানে আমরা ঘনমাত্রা বের করছি হচ্ছে 1 মোলার। ঠিক আছে, সো এখানে একটা বেসিক জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। বেসিকটা হচ্ছে যদি তোমাদের ঘনমাত্রাটা বা আয়তনটা লিটারে থাকে, লিখে দিচ্ছি আমি এখানে আয়তন, আয়তন দুইটা থাকতে পারে, একটাই থাকতে পারে হচ্ছে লিটারে। যদি লিটারে থাকে তাহলে সূত্র হবে S ইকুয়ালস টু W/mv। আর যদি আয়তনটা লিটার না হয়ে এটা মিলিলিটারে থাকে তাহলে তোমরা ইউজ করবা S ইকুয়ালস টু 1000 W/m/v। ঠিক আছে, mv। সো এই দুটা সূত্র এখানে একটু বেসিকটা মাথায় রাখবা যে যদি আমাদের আয়তনটা লিটারে থাকে তাহলে হচ্ছে আমরা W ইউজ করব, 1000 আর লিখবো না। আর যদি আমাদের আয়তনটা ধরো ml এ আছে তাহলে কিন্তু আমাকে 1000 W লিখতে হবে। বুঝতে পারছো? এই হচ্ছে পার্থক্য। তাহলে আই থিঙ্ক তোমাদের এই দুইটা ম্যাথ ক্লিয়ার। ওকে, কমেন্টে একটু জানাবা যে আসলে তোমরা এটা ক্লিয়ার কিনা এবং ক্লাসটা কেমন লাগতেছে। এবং অবশ্যই যে চ্যানেলটা গ্লোবুইশ লার্ন, যে ইউটিউব চ্যানেল যেখান থেকে আমরা ক্লাসগুলো করতেছি, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। কেন? কারণ হচ্ছে যে আমাদের এই 20 তারিখ পর্যন্ত, পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের প্রতিদিন অনশর্ট ক্লাস যাবে, প্রতিদিন আমরা প্রবলেম সলভিং ক্লাসগুলো কিন্তু আপলোড করব। এই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এবং কমেন্ট করবা যে আসলে তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে বা তোমরা কীরকম ক্লাস চাচ্ছ। ওকে, সো চলো আমরা পরের এমসিকিউতে চলে যাচ্ছি। পরের এমসিকিউটা হচ্ছে বলছে প্রোপেনে কার্বনের শতকরা সংযুতি কত? প্রোপেনে কার্বনের শতকরা সংযুতি, প্রোপেন কি এটা আমাদেরকে বের করতে হবে। প্রোপ মানে আমরা জানি 3 কার্বন, তাহলে কার্বন 3টা আগে দিয়ে দিব, মুখস্থর কিছু নাই, 3টা কার্বন দিয়ে দিব। তারপর কি হয়, হাইড্রোজেন এইখানে হবে হচ্ছে 3টা হাইড্রোজেন, এইখানে হবে হচ্ছে 2টা হাইড্রোজেন, এখানে হবে হচ্ছে 3টা হাইড্রোজেন। ঠিক আছে, তো ফাইনালি আমরা কি পাই? আমরা পাই হচ্ছে C3 আর H কয়টা হবে দেখো তো, 3 3 6টা আর 2টা 8টা, তাহলে H8। এর নাম কি? এর নাম হচ্ছে প্রোপেন, মানে অ্যালকেন। ঠিক আছে, তাহলে এই যে প্রোপেনটা দেখতেছো, এই প্রোপেনের কি বলছে? কার্বনের শতকরা সংযুতি কত। তাহলে কার্বনের শতকরা সংযুতি আমাদেরকে বের করতে হচ্ছে। শতকরা সংযুতি বের করার নিয়ম কি? প্রথমে আমরা হচ্ছে এই প্রোপেনের আণবিক ভরটা লিখবো। এর আণবিক ভর কত হবে? দেখো, কার্বনের হচ্ছে 12 ইন্টু কয়টা আছে? 3টা আছে, 3টা কার্বন, তাহলে 12 ইন্টু 3 প্লাস হচ্ছে হাইড্রোজেন কয়টা? 8টা আছে, এখানে 8 যোগ দিয়ে দিবা। তাহলে আমাদের এইখানে আসতেছে কত? আণবিক ভর 12 ইন্টু 3 প্লাস 8 44। তাহলে আমাদের এইখানে প্রোপেনের আণবিক ভর আসতেছে 44। ওকে, সো আমাকে কি বলছে? কার্বনের শতকরা সংযুতি কত। তাহলে কার্বনের শতকরা সংযুতি বের করার নিয়ম কি? নিয়ম হচ্ছে নিচে যৌগের আণবিক ভর 44, যৌগের আণবিক ভর, উপরে হচ্ছে যে এই যৌগের মধ্যে যার শতকরা সংযুতি বের করতে বলছে তার আণবিক ভর। তার আণবিক ভর কত হবে? তার হবে হচ্ছে, দেখো এখানে তুমি কি করবা, 12 ইন্টু 3 দিয়ে দিবা, কত হবে? 3 12 36। তাহলে এই যৌগের মধ্যে কার্বনের আণবিক ভর হচ্ছে 36 ইন্টু হচ্ছে 100%। ওকে, এখন ক্যালকুলেট করে দিবা। 36 ডিভাইডেড বাই হচ্ছে 44 ইন্টু 100, 81.82, 81.82, এটা হচ্ছে গ নাম্বার রাইট অ্যান্সার। ওকে, তাহলে শতকরা সংযুতি বের করার নিয়ম কি? শতকরা সংযুতি বের করার নিয়ম হচ্ছে তোমাকে যেই যৌগের কথা বলবে ওই যৌগের আণবিক ভর বের করবা এবং ওই যৌগের মধ্যে স্পেসিফিক সুনির্দিষ্ট করে যেই মৌলর তোমাকে শতকরা সংযুতি বের করতে বলবে ওই মৌলের আণবিক ভর ওই যৌগের মধ্যে কত সেটা বসায় দিবা। যেমন আমরা এখানে করছিলাম কার্বনের এই যৌগের জন্য কত? 36। ঠিক আছে, এবং এই টোটাল যৌগের আণবিক ভর কত? 44। তাইলে হচ্ছে উপরে হবে হচ্ছে যেই কার্বনের বা যেই যৌগের না যেই মৌলের তোমরা শতকরা সংযুতি বের করবা ওইটার ওই উপস্থিত দ্রবণে আণবিক ভর ডিভাইডেড বাই হচ্ছে তোমার ওই যৌগের আণবিক ভর ইন্টু হচ্ছে 100%। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের শতকরা সংযুতির অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা এরপরের প্রশ্নে যাব। এরপরের প্রশ্ন কি বলছে? গ্লুকোজের স্থূল সংকেত কোনটা? গ্লুকোজকে আমরা কি দিয়ে লিখি? গ্লুকোজকে লিখি হচ্ছে C6H12O6, তাই না? এটা হচ্ছে আমাদের গ্লুকোজের সংকেত। তাহলে গ্লুকোজের শতকরা কি বলছে স্থূল সংকেত আসলে কোনটা? এটাকে ছোট করে দেখি, এটাকে ছোট করো, ছোট করলে কি পাবো আমরা? 6 দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে C পাবো, H পাবো হচ্ছে 2 আর ও পাবো হচ্ছে কত? ও তো আমি 0 পাবো, মানে 1 পাবো আর কি, তাই না? 6 দিয়ে কি করা হয়েছে? 6 দিয়ে ভাগ করা হয়েছে। 6 দিয়ে ভাগ করলে কার্বনে 1 থাকে,
হাইড্রোজেনে 6 দিয়ে ভাগ করলে 2 থাকে, আর অক্সিজেনে 6 দিয়ে ভাগ করলে 1 থাকে। তাহলে কি লেখা হবে এটাকে? আমরা এটাকে লিখতে পারি হচ্ছে তোমার CH2O। CH2O কোথায় আছে এটা? CH2O 1 নাম্বার অপশন। 1 নাম্বার অপশন হচ্ছে আমাদের গ্লুকোজের স্থূল সংকেত। বোঝা গেছে জিনিসটা? ওকে, এরপরে আসো, বলছে যে কোন দুটি যৌগের স্থূল সংকেত একই? স্থূল সংকেত কি একই? তো দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে? দেওয়া আছে ইথেন ও বেনজিন, তারপরে হচ্ছে তোমার ইথেন ও ইথিন, গ্লুকোজ ও অ্যাসিটিক অ্যাসিড, বেনজিন ও হেক্সিন। তাহলে মোটামুটি ইথেন ও বেনজিনের তোমার কি হবে না, আমাদের স্থূল সংকেত সেম হবে না। কেন সেম হবে না? দেখো ইথেন, ইথেন মানে কি কার্বন 2টা, আর হাইড্রোজেন কয়টা হবে? 6টা। বেনজিন কয়টা হয়? বেনজিন হচ্ছে তোমার কার্বন 6টা, হাইড্রোজেন 12টা, তাই না? তাইলে হচ্ছে না এটা, এটা বাদ। 2 নম্বরে আসো, ইথেন ইথিন। ইথেন হচ্ছে কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, ঠিক আছে? আচ্ছা, তারপরে তারপরে কি? তারপরে এখানে ইথিন, ইথিন কয়টা হবে? কার্বন হবে 3টা, 2টা, হাইড্রোজেন কয়টা হচ্ছে? 4টা। তাহলে এটা তো হচ্ছে না। গ্লুকোজ অ্যাসিটিক অ্যাসিড, এইটা দেখো তো কি হয়? গ্লুকোজ মানে হচ্ছে আমরা জানি C6H12O6। তাহলে এটা কি ছোট করলে কি পাবো আমরা? মাত্রই দেখছিলাম এইটা পাচ্ছি, তাই না? CH2O। এখন অ্যাসিটিক অ্যাসিডে আসো। অ্যাসিটিক অ্যাসিড কেমন? CH3COOH। তো এটাকে ছোট করলে কি দেখা যায়? কার্বন 2টা, কার্বন 2টা, হাইড্রোজেন হচ্ছে 4টা, অক্সিজেন হচ্ছে 2টা। তাহলে এটাকে একটু ছোট করি, ছোট করলে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, তাইলে এইখানে থাকে হচ্ছে 2, এখানে থাকে এটা। তার মানে আমরা বলতে পারি এইটা এবং এইটা মোটামুটি কি সেম, CH2O CH2O। তার মানে আমরা বলতে পারবো গ্লুকোজ এবং অ্যাসিটিক অ্যাসিড এই দুইটার যে স্থূল সংকেত এটা কি হবে? একই হবে। বোঝা গেছে? এইভাবে কিন্তু আমরা, এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা একটু বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটু মাথায় রেখো। সো স্থূল সংকেত থেকে প্রশ্ন আসলে এরকম একটু প্রশ্ন ক্রিটিক্যালি আসতে পারে। ওকে, আর ইজি হলে তো কোনো কথাই নাই। আচ্ছা, সো চলো আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে, এখানে বলছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ গ্যাস পাওয়া যায়? কি পরিমাণ গ্যাস? তাহলে আমরা আগে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে দেখি যে গ্যাসটা আসলে কি উৎপন্ন হয়। উত্তপ্ত করতে হবে, এক্সাইটেড করতে হবে। আমরা পাবো কি? CaO প্লাস হচ্ছে CO2, তাই না? উত্তপ্ত করলে, এক্সাইটেড করলে। এখন গ্যাস কোনটা দেখো তো, এই যে এটা কিন্তু আমাদের গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আমাকে বলছে কি পরিমাণ গ্যাস পাওয়া যাবে। কি পরিমাণ মানে আমাকে এখানে ডব্লিউটা বের করতে হচ্ছে, কি পরিমাণ গ্যাস পাওয়া যাবে। তাহলে এটা একটু আমাদের কি করতে হবে, এটাকে আমরা একটু আণবিক ভরগুলোকে বের করে ফেলি। ক্যালসিয়ামের কত? ক্যালসিয়ামের 40 প্লাস 12 প্লাস ইন্টু হচ্ছে 16 ইন্টু 3 কত আসছে? 100। তাহলে এটা আসছে আমাদের 100 গ্রাম। আর যেহেতু আমাকে গ্যাস বলছে, আমার এটা বের করার দরকার নাই, আমি গ্যাসে চলে যাচ্ছি। গ্যাস কত হবে? 12কে কি বলে এটাকে, 12 প্লাস হচ্ছে, আমি বের করে দেখাচ্ছি তোমার যাতে সহজ হয় আর কি, 16 ইন্টু 2, এটা হচ্ছে 44। একটু মনে রাখবো, হ্যাঁ, 44 গ্রাম। তাহলে খেয়াল করো, আমরা এখানে বলতে পারি যে 100 গ্রাম বিক্রিয়া করে 44 গ্রাম গ্যাস তৈরি করে, তাই না? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে বা হচ্ছে বিয়োজিত হয়ে 44 গ্রাম গ্যাস তৈরি করে। তাহলে 1 গ্রাম তৈরি করবে কত গ্রাম? 44 ডিভাইডেড বাই হচ্ছে 100। তাইলে গ্রাম দিয়ে দেই। কত গ্রামের কথা বলছে? 50 গ্রাম। তাহলে এখানে লিখবো হচ্ছে 50 গ্রাম বিক্রিয়া করবে কত গ্রামের সাথে? 44 ইন্টু 50 ডিভাইডেড বাই হচ্ছে 100। সেটাকে ক্যালকুলেশন করলেই তো আনসার চলে আসে। একটু ক্যালকুলেশন করে দিই আমরা, নাকি বলো? 44 ইন্টু 50 ডিভাইডেড বাই হচ্ছে 100, 22 গ্রাম। 22 গ্রাম চলে আসছে। সো দেখো 22 গ্রাম কোথায় আছে? অপশন নাম্বার ক হচ্ছে আমাদের 22 গ্রাম। বোঝা গেছে? তাহলে যখন আমাকে এরকম বিক্রিয়া এরকম বলবে যে একটাকে বিয়োজন করে কতটুকু গ্যাস উৎপন্ন হয়েছে, মাঝে মাঝে লবণের কথাও বলবে। এখানে গ্যাস না দিয়ে তোমাকে লবণও বলতে পারতো, ঠিক আছে? তো লবণ বললে কি হইতো? আমরা লবণ বের করতাম, আমাকে এখানে ক্যালসিয়াম কার্বনেট দিত, অন্য কিছু দিত, ঠিক আছে? তাহলে গ্যাস লবণ যাই বলুক, যেইটা আমাকে বের করতে বলবে ওইটা নিয়ে আমাদেরকে খেলতে হবে। যেটা বের করতে বলবে ওইটা নিয়ে আমাদেরকে কি করতে হবে? খেলতে হবে। মাঝখানে যে থাকবে ওকে নিয়ে খেলার কোনো দরকার নেই। বোঝা গেছে জিনিসটা? বা পরের এমসিকিউতে চলে যাচ্ছি।
দেখো এমসিকিউ কি বলছে, এখানে বলছে যে 100 গ্রাম আমাদের কি আছে, আমাদের হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আছে এবং এর মোল সংখ্যা কত। তাহলে মোল সংখ্যা মানে কি, এন বের করতে হবে আমাদেরকে। সো এখানে কি কি আছে দেখো, এর উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? তাহলে দেখো এখানে কি আছে, এখানে প্রথমত আমাকে বের করতে হবে যে দেওয়া আছে কি ডব্লিউ 100 গ্রাম, এটা দেওয়া আছে। ক্রোমিয়াম বা পটাশিয়াম ডাইক্রোমেট এর যে আণবিক ভর এটা কত, এম কত হবে আমরা জানি, K2Cr2O7। তাহলে কে এর ভ্যালু হচ্ছে, পটাশিয়াম এর ভ্যালু হচ্ছে 39 × 2 প্লাস ক্রোমিয়ামের কত হবে 52 × 2 প্লাস পানির কত হবে, মানে অক্সিজেনের 16 × 7। ঠিক আছে, এখন এখান থেকে ক্যালকুলেশন করো, 39 × 2 প্লাস 52 × 2 প্লাস 16 × 7, 294। তাহলে আমাদেরকে এন এর সূত্র কি, এন ইকস টু হচ্ছে W/M, খুবই পরিচিত একটা সূত্র। তাহলে এইখান থেকে আমাদের W এর মান কত, W হচ্ছে আমাদের 100, M কত, M হচ্ছে 294। ক্যালকুলেট করো তো, 100 ডিভাইডেড 294, 0.34, তার মানে আমরা বলতে পারি কি, এখান থেকে কোনটা নেওয়া যায়, 0.340, এই যে ঘ নাম্বারটা লাস্টেরটা। ঠিক আছে, এটা হচ্ছে কি ক্রোমিয়াম, 100 গ্রাম ক্রোমিয়ামের জন্য মোল সংখ্যা। ওকে, সো চলো আমরা পরের এমসিকিউতে চলে যাচ্ছি। পরের এমসিকিউটা কি, এখানে বলছে একটা বিক্রিয়া দিচ্ছে, এখানে বলছে ক্যালসিয়াম কার্বনেট এর সাথে পানির বিক্রিয়া হয়েছে, এখানে এ নামের একটা যৌগ তৈরি হয়েছে এবং সাথে একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে। ওকে, সো কি বলছে, বলছে যে উৎপন্ন ক্ষারীয় পদার্থটি, তাহলে খেয়াল করলে দেখো যে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার মধ্যে ক্ষারীয় পদার্থ আসলে কোনটা, ক্ষারীয় হচ্ছে এই OH আয়ন যেই দেয় জলীয় দ্রবণী সেই কি ক্ষার, তার মানে ক্যালসিয়াম যে হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে এইটাই কিন্তু হচ্ছে আমাদের ক্ষারীয় কি উৎপাদ। তাহলে এই ক্ষারীয় উৎপাদের বলছে যে 0.1 মোলার এবং 200 ml দ্রবণকে প্রশমন করতে কত গ্রাম H2SO4 যোগ করতে হবে। তাহলে H2SO4 কত গ্রাম যোগ করতে হবে, এটা হচ্ছে আমাকে প্রশ্ন। তাহলে এখানে খেয়াল করো, অত কিছু আমার চিন্তা করার কোনো দরকারই নাই, আমাদের এখানে H2SO4 যোগ করতে কতটুকু লাগবে এটা দেখলেই হবে। ঠিক আছে, দ্রবণে কি কি দেওয়া আছে, এস দেওয়া আছে, ঘনমাত্রা 0.1 মোলার, ভি কত দেওয়া আছে, ভি হচ্ছে 200 ml। আচ্ছা, প্রশমন করতে কতটুকু কি লাগবে, H2SO4, H2SO4 এর এম কত, এম হচ্ছে আমরা জানি যে H2SO4, এটার এম কত হবে আমরা টোটাল একবার লিখে দেই, এটা হচ্ছে 98, তাই না, একদম মুখস্থ মান লিখে দিচ্ছি। আমাকে কি বের করতে বলছে যে তোমার কত গ্রাম, মানে ডব্লিউ বের করতে হবে আমাকে, তো ডব্লিউ এখান থেকে বের করে দিই আমরা। সূত্র কি, যেহেতু এইটা এমএল এ দেওয়া আছে, তাহলে এমএল এ দেওয়া থাকলে ডব্লিউ কেমনে বের করব, আমাদের এখানে সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু 1000 WMV, মান বসিয়ে দাও, 1000 ইন্টু ডব্লিউ কত আমাকে বের করতে হচ্ছে। আচ্ছা, ডব্লিউ যদি বের করতে হয় আমরা একটু সূত্রকে একটু কাস্টমাইজ করব, একটু ছোট করে নেব। সূত্র কি হবে, হবে হচ্ছে ডব্লিউ সমান সমান SMV ডিভাইড বাই 1000, এস এর মান হচ্ছে 0.1, এম হচ্ছে 98, ভি হচ্ছে 200, আর বাকি কি আছে নিচে 1000। ওকে, ক্যালকুলেট করে দাও, 0.1 ইন্টু 98 ইন্টু 200 ডিভাইডেড বাই 1000, 0.1 আবার করতে হবে, ভুল লিখছিলাম আমি, 8 ইন্টু 200 ডিভাইডেড বাই 1000, 1.96 কোথায় আছে দেখো, এই যে খ নাম্বারটা 1.96। ওকে, সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেছে। সো চলো আমরা পরের এমসিকিউতে যাচ্ছি। আমাদের কত নম্বর এমসিকিউ চলতেছে, আমাদের চলতেছে 9 নম্বর এমসিকিউ। এরপরে বলছে কি যে 6 গ্রাম কার্বন এবং 16 গ্রাম অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে, তাহলে যৌগটির স্থূল সংকেত কোনটা। তাহলে খেয়াল করে দেখো যে এইখানে তোমার
কার্বন এবং অক্সিজেন এরা মিলে একটা যৌগ তৈরি করছে। এখন ওই যৌগের স্থূল সংকেত আমাকে বের করতে বলছে। প্রশ্নে বলে দিছে কি? প্রশ্নে বলে দিচ্ছে কার্বনের যে পরিমাণ মানে CW এর পরিমাণটাতে 6 গ্রাম, অক্সিজেনের পরিমাণ OW এটা আমাকে বলে দিচ্ছে হচ্ছে 10 গ্রাম বা 16 গ্রাম। ঠিক আছে, আচ্ছা আমাকে বের করতে হবে কি স্থূল সংকেত কোনটা। সো চলো আমরা এখান থেকে গিয়ে কিভাবে করবো এটা দেখো। আমাদের এইখানে আগে মোল সংখ্যা বের করতে হবে। আমাদের কি করতে হবে? একটা মোল সংখ্যা বের করতে হবে। সো প্রথমে অক্সিজেনের মোল সংখ্যা বের করো, পরে কার্বনের মোল সংখ্যা বের করো। আচ্ছা তাহলে আমরা মোল সংখ্যা বের করে ফেলি। অক্সিজেনের M কত? এটার মোল সংখ্যা n দিয়ে দেই, O অফ n। আমরা জানি n ইকুয়ালস টু W/m, W/m। তাহলে W এর মান আসলে কত বলা আছে? অক্সিজেনের 16 গ্রাম। আর M কত অক্সিজেনের? M হচ্ছে কত আমাদের? 16ই তো হয় নাকি? 16ই তো হয়। তাহলে 16 যদি কাটা দেই আমরা কি পাওয়া যাবে? 1, মোল সংখ্যা 1। এটা কি করবা? কার্বনেরটা বের করো, n কত হয়? W/m, একই সূত্র। কার্বনের W কত? 6 গ্রাম। কার্বনের ইয়া কত? 12, কত হচ্ছে? 0.5, হাফ। বুঝতে পারছো? তাইলে আমরা এখানে লিখতে পারি এই জিনিসটা যে কার্বন হচ্ছে 0.5, অক্সিজেন হচ্ছে 1। এটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। যখন তোমরা একটা ভগ্নাংশ পাবা যে কোনো একটাকে, মানে দশমিক সংখ্যা যে কোনো একটাকে পাবা, তখন পূর্ণ সংখ্যায় নিয়ে আসবা। তাহলে পূর্ণ সংখ্যায় নিয়ে আসলে এখানে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে কীভাবে করতে পারি? আমরা এটা 2 গুণ করে দেই, বা হ্যাঁ 2 গুণ করে দেই। 2 গুণ করলে কি হয়? বা 1 গুণ করে দেই, না 2 গুণ করে দিই। তাহলে 0.5 ইন্টু 2 কত হইলো? 1। তাহলে 2 গুণ করে দিলে এটা হয়ে যাবে হচ্ছে 1, আর এখানে 2 গুণ করে দিলে এটা হয়ে যাবে হচ্ছে 2। তার মানে আমরা বলতে পারি কি CO2, কার্বন ডাই অক্সাইড। তাহলে দেখো তো এখানে অ্যান্সার কোনটা? এই যে খ নাম্বারটা অ্যান্সার, কার্বন ডাই অক্সাইড। বোঝা গেছে? এই ম্যাথটা একটু 3 স্টার দিয়ে রাখবা। এই ম্যাথগুলোও কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার জন্য। বোঝা গেছে? ওকে চলো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন নম্বর হচ্ছে 10 নম্বর এমসিকিউ। এখানে কি বলছে দেখো, এখানে বলছে 100 ml 0.5 মোলার NaOH দেওয়া আছে। NaOH এর পরিমাণ কত? আমাকে W বের করতে হবে। ইজিলি বের করে দেই। আমরা জানি W সমান হচ্ছে SmV/1000। V হচ্ছে 100, 0.5 S, M কত? NaOH, NaOH 40, নিচে হচ্ছে 1000। ক্যালকুলেট করে দিলেই হয় 100 ইন্টু 0.5 ইন্টু 40 ডিভাইডেড 1000, 2। ওকে, সো 2 কোথায় আছে দেখো তো? 2 গ্রাম। ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু আমরা আগেও সলিউশন করছি, আবার সলিউশন করে দিলাম। তো এরকম সিমিলার প্রশ্ন অনেকগুলাই পাবা, একটু ডিফারেন্ট হতে পারে, তোমার কথাই চেঞ্জ হতে পারে আর কি, ভ্যালুগুলাতে চেঞ্জ হতে পারে, তারপর তোমার হচ্ছে কম্পাউন্ডগুলাতে চেঞ্জ হতে পারে, বাকি সূত্রগুলা কিন্তু একই। ওকে, সো চলো আমরা 11 নম্বর এমসিকিউতে চলে আসছি। এখানে কি বলছে? সেম আমাদের উদ্দীপকটা দেওয়া আছে। বলছে বিক্রিয়া পাত্রে প্রয়োজনীয় পরিমাণ ভিনেগার যোগ করা হলে, ভিনেগার যোগ করছে, এর মধ্যে কি করছে? এর মধ্যে এক ভিনেগার যোগ করছে। ভিনেগার আসলে কি? ভিনেগার আমরা জানি হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের একটা জলীয় দ্রবণ, তাই না? 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলি আমরা। তাহলে ভিনেগার যোগ করলে বলছে লবণের আণবিক ভর কত? তাহলে খেয়াল করো, এর সাথে আমাকে ভিনেগারের যোগ করলে যে বিক্রিয়া হবে এটাকে লিখতে হবে। তাহলে আমরা বিক্রিয়া লিখি এখানে CH3COOH প্লাস NaOH। বিক্রিয়া লেখো। বিক্রিয়া করলে কি হয় দেখো, আমরা কিন্তু চ্যাপ্টার 11তে করছিলাম, তাই না? এইখানে হবে হচ্ছে এই OH-টা এই হাইড্রোজেনকে নিয়ে পানি তৈরি করবে, H2O তৈরি করবে, আর একটা কি তৈরি করবে? লবণ তৈরি করবে। লবণটা কি হবে? লবণ হবে এই সোডিয়ামটা এখানে এসে বসে যাবে, অর্থাৎ লবণ হবে হচ্ছে এরকম CH3COONA। এটা হচ্ছে লবণ। এবং আমরা জানি যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াতে কি উৎপন্ন হবে? প্রশমন বিক্রিয়া হবে। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াতে লবণ আর পানি উৎপন্ন হয়। তাহলে দেখো এখানে এই যে ইথানোয়িক অ্যাসিড, দুর্বল অ্যাসিড, শক্তিশালী ক্ষার বিক্রিয়া করে লবণ তৈরি করছে, পানি তৈরি করছে। ঠিক আছে, এখন আমাকে প্রশ্ন বলছে যেই লবণটা তৈরি হইলো ওই লবণের আণবিক ভরটা কত? দ্যাটস ওয়াই এই যে এইটার আণবিক ভর m কত, এটাই কিন্তু আমাকে বের করতে বলছে। তাহলে আণবিক ভর এখান থেকে বের করেই ফেলি আমরা, বের করেই ফেলি। যেমন ধরো কার্বন আছে 2টা, তাহলে 2টা কার্বন যদি হয় তাহলে আমরা এখানে কত পাবো? কার্বনের জন্য আমরা পাবো হচ্ছে
12 ইন্টু 2 24। অক্সিজেন আছে কয়টা? 2টা। তাহলে 2টা অক্সিজেন পাবো। 2টা অক্সিজেন কত হবে? 16 ইন্টু 2 32। তারপর হচ্ছে হাইড্রোজেন আছে কয়টা? 3টা। তাহলে হাইড্রোজেন আছে 3টা। এখানে কি হবে? 1 ইন্টু 3। একদম ভেঙে ভেঙে আমি দেখাই দিচ্ছি আর কি। 3টা। সোডিয়াম আছে একটা। সোডিয়াম কত? 1 ইন্টু 23। 23 হবে। ক্যালকুলেশন করো। 24 প্লাস 32 প্লাস 3 প্লাস 23 82। এটা হবে কত? 82। এখন 82 এখানে আছে? এখানে 82 নাই, তাই না? 86 84 90 95 এখানে অপশনটা নাই। লিখে রাখো প্রথম অপশনটা হচ্ছে 82 গ্রাম, মানে এইটা হবে। বুঝতে পারছো? তো লবণের আণবিক ভর কি হবে? 82 গ্রাম হবে। বুঝা গেছে? ওকে, চলো আমরা 12 নম্বর এমসিকিউ চলে আসছি। 12 নম্বর এমসিকিউ এখানে কি বলছে? আচ্ছা, এক্স এর 2 মোল কত গ্রাম? এই এক্সটা আসলে কি? এই এক্সটা হচ্ছে বেনজিন। এর 2 মোল কত গ্রাম? দেখো বেনজিনের আমাদের এইখানে প্রত্যেকটা কিন্তু কার্বন। তাহলে কার্বন কয়টা আছে? একটা কার্বন আছে, 2টা কার্বন আছে, 3টা কার্বন আছে, 4টা কার্বন আছে, 5টা কার্বন আছে, 6টা কার্বন আছে। তাহলে কার্বন 6টা, কার্বন 6। প্রত্যেকটা কার্বনে 2টা করে হাইড্রোজেন আছে। তাইলে কার্বন 6টা হইলে হাইড্রোজেন কয়টা হবে? 12টা হাইড্রোজেন হবে। ঠিক আছে? তাইলে আমাকে বলছে যে এই এক্সটার কত মোল গ্যাস, নাকি মোল সংখ্যা কত? তাইলে মোল সংখ্যা, ও না না সরি, এখানে প্রশ্ন কি বলছে? এক্স এর 2 মোল কত গ্রাম? 2 মোল কত গ্রাম? তাইলে 2 মোল কত গ্রাম? তাইলে আমাকে এখানে 2 মোল দেওয়া আছে কি? এন এর মান, তাই না? এন এর মান দেওয়া আছে কত গ্রাম, মানে আমাকে ডব্লিউ এখান থেকে বের করতে বলছে। সূত্র কি দেখো তো? আমরা জানি এন ইকুয়ালস টু হচ্ছে ডব্লিউ বাই এম। তাহলে আমাকে ডব্লিউ যদি বের করতে হয় তাহলে কি হবে? এন ইন্টু এম। তাহলে আমাদের এন এর মান বলছে 2। এম কত? আণবিক ভর। এখান থেকে আণবিক ভর বের করে ফেলি। 12 ইন্টু 6 72 প্লাস হচ্ছে 12 84। এটা কত হবে? এটা হচ্ছে 84। তো ক্যালকুলেশন করলে কি পাওয়া যায়? 84 ইন্টু 2 168 গ্রাম। এটা হচ্ছে আমাদের কি? 2 মোলের কি? 2 মোলের হচ্ছে পরিমাণ। এই 168 আছে, এই যে দেখো গ নাম্বার হচ্ছে 168। ঠিক আছে? সো এরকম প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এখন তোমরা যারা ক্লাসটাকে দেখতেছো, এই পর্যন্ত আসছো, মানে আমাদের 12টা এমসিকিউ হয়ে গেছে। সো এই এমসিকিউগুলো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় ম্যাথমেটিক্যালি, তাহলে আমাকে কমেন্টে বলতে পারো, অথবা তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো সেখান থেকেও কিন্তু আমাকে ইনবক্স করতে পারো, তাহলে আমি তোমার এই এমসিকিউটা কিন্তু সলিউশন করে দেবো। ওকে, আচ্ছা, সো চলো এটা হয়ে গেল। এরপরে আমরা পরেরটাই চলে যাচ্ছি। এটা হচ্ছে 13 নম্বর। এখানে বলছে 250 ml দ্রবণে 4.9 গ্রাম খাবার লবণ মানে কি দেখো? NaCl খাবার লবণ দ্রবীভূত করা হলো। দ্রবণের মোলারিটি আসলে কত? মোলারিটি আমাকে এখান থেকে এস বের করতে বলছে, মোলারিটি বের করতে বলছে। তাহলে খেয়াল করো এই জায়গাতে কি ইনফরমেশন দেওয়া আছে আমরা লিখে ফেলি। আমাকে দিছে হচ্ছে ভি সমান 250 ml, ডব্লিউ সমান 4.9 গ্রাম খাবার লবণ, এম কত হচ্ছে? 23 প্লাস 35.5 58.5। ওকে, আমাকে বলছে কি? এস বের করতে হবে। খুব সহজ। এস সমান যেহেতু এমএল দেওয়া আছে তাহলে 1000 হবে। 1000 ডব্লিউ এম ভি। সহজ জিনিস। এই সূত্রটা আসলে অনেক ধরনের তোমার ম্যাথে কাজে লাগে কিন্তু। তাহলে এখানে আসো 1000 ইন্টু ডব্লিউ এর ভ্যালু কত বলছে? 4.9 গ্রাম। এম কত? এম হচ্ছে 58.5 ইন্টু ভি হচ্ছে 250। ক্যালকুলেট করো। 1000 ইন্টু 4.9 ডিভাইডেড বাই 58.5 ইন্টু 250, 0.33 আছে কিনা দেখো। 0.3 মোলার।
এই যে 0.3 মোলার। ঠিক আছে, ওকে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন নম্বর 24 নাকি সরি 14 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এখানে 250 ml দ্রবণে 4.9 গ্রাম খাবার লবণ দ্রবীভূত করা হলো একই উদ্দীপক। আমাকে বলছে যে দ্রবণটিতে আরো কত গ্রাম লবণ যোগ করলে তা সেমি মোলার হবে। কত গ্রাম লবণ যোগ করলে সেমি মোলার হবে। সেমি মোলার মানে কি আসলে 0.5 মোলার। এটা হচ্ছে আমাদের এস পাওয়া গেছে। আমাকে কি বের করতে বলছে, আমাকে এখানে ডব্লিউ বের করতে বলছে, কত মোলার যোগ করতে হবে তাইলে সেমি মোলার হবে। তাইলে আমরা এখান থেকে ডব্লিউ বের করব কার, এখানে আমার হচ্ছে খাবার লবণের NaCl এর আণবিক ভর কত ছিল 58.5। ঠিক আছে, সো আমরা এখানে ডব্লিউটা বের করব, ডব্লিউ বের করব। ভি কত আছে, ভি হচ্ছে আমাদের 250 ml, আর এখানে ডব্লিউ তো আমাদেরকে বের করতে হচ্ছে, তাইলে আমরা ডব্লিউ এখান থেকে বের করে ফেলি। আমরা জানি ডব্লিউ সমান সমান একটু আগেই করছিলাম SMV ডিভাইডেড বাই হচ্ছে 1000। সো ক্যালকুলেশন করে ফেলো, ক্যালকুলেশন করলে কি পাবো 0.5, ও লিখে ফেলি আগে, দাঁড়াও 0.5 হইতে হবে, সেমি মোলার হইতে হবে। আণবিক ভর হচ্ছে 58.5 ইন্টু ভি কত 250, 1000 ক্যালকুলেট করে দিই, ইন্টু 58.5 ইন্টু 250 ডিভাইডেড 1000, 7.31 গ্রাম আছে এটা, এই যে লাস্টেরটা 7.31 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। বোঝা গেছে? আমাদের এই একটা সূত্রই কিন্তু অনেক ম্যাথে আমরা ব্যবহার করতে পারতেছি, তাই না? আচ্ছা, এখন আসলে আমরা 15 নম্বরে চলে যাব। এনএলআর এ সর্বোচ্চ কত ভাগ ভেজাল থাকে? মনে রাখবে এটা মুখস্থ। এনএলআর এ সর্বোচ্চ হচ্ছে 1 ভাগ ভেজাল থাকে এবং 99% হচ্ছে কি থাকে, পিওর থাকে, পিওর। ঠিক আছে, পিওর যদি আসে তাহলে লিখবা 99% পিওর থাকবে, আর যদি বলে যে ভেজাল কতটুকু থাকে তাহলে বলবা যে 1% ভেজাল থাকে। ওকে, একটু মুখস্থ টাইপের ম্যাথ এটা, বা মুখস্থ টাইপের এমসিকিউ। আচ্ছা, এরপরে প্রশ্ন আসি আমরা। এখানে কি বলছে দেখো, এই CO পরমাণু সমূহের আয়ত অনুপাত হচ্ছে 1:1:2 এবং আণবিক ভর হচ্ছে 90 হলে যৌগটি আণবিক সংকেত বের করো। খুবই ইজি প্রশ্ন। দেখো এরকম প্রশ্ন কিন্তু অনেক আসবে, এরকম প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের কিন্তু অনেক বেশি, একটু মুখস্থ করবে ভালো করে। এখানে HCO এদের অনুপাতটা হচ্ছে 1:1:2। ঠিক আছে, এবং এটাকে আমরা লিখি হচ্ছে নর্মালি n ইকুয়ালস টু কত 90, এইভাবে আমরা লিখি আর কি জিনিসটাকে। তাহলে এখানে খেয়াল করো এর আণবিক ভরটা কত হবে 1 প্লাস 12 প্লাস কত হচ্ছে 16 কে 2 দিয়ে দিলে কত হয় 32 ইন্টু হচ্ছে n সমান সমান 90। তাহলে এখান থেকে n এর ভ্যালুটা আমরা বের করব 12 আর 1 13, 13 আর হচ্ছে 32, 13 প্লাস 32 45 n ইকুয়ালস টু কত 90। তাহলে n তুমি যদি এখান থেকে বের করো তাহলে কত হচ্ছে 90 ডিভাইডেড বাই হচ্ছে 45, ক্যালকুলেশন করলে আমরা লিখি হচ্ছে 2। তাইলে আমাদের এই জায়গাতে যে আণবিক সংকেতটা এটা কি হবে, এটা হবে হচ্ছে H2, এই যে 2 যেহেতু আছে C2, আর হচ্ছে ওর সাথে কি হবে 4 হয়ে যাবে, H2C24। দেখো তো কোথায় আছে এটা, লাস্টেরটা দেখো H2C24। বুঝতে পারছো? এই কোশ্চেন্সগুলোও কিন্তু মোটামুটি ভালো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আই থিঙ্ক ক্লিয়ার। এরপরে আসলে 17 নম্বর এমসিকিউতে আমরা চলে আসছি। এখানে বলছি অ্যামোনিয়াম ফসফেট, এখানে ফসফেটের অণুতে কতটি পরমাণু আছে? তাহলে অ্যামোনিয়াম ফসফেটের সংকেতটা কি? অ্যামোনিয়াম মানে হচ্ছে NH4, আর ফসফেট এখানে তোমার একটা কি আসবে 3 আসবে, আর হচ্ছে PO4 আসবে। কেন? কারণ হচ্ছে যে এটা এইভাবে তৈরি হয়েছে, Na4 পজিটিভ আর হচ্ছে PO4, এটা হচ্ছে তোমার 3 নেগেটিভ, এটা আসে। সো যখন আমরা এটাকে পাশাপাশি বিক্রিয়া করি তখন যার যারটা শেষে কি করে, শেষে নিয়ে নেয়, তখন এই জিনিসটা চলে আসে। বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। সো এই অ্যামোনিয়াম ফসফেটের পরমাণু সংখ্যা কত দেখো তো, নাইট্রোজেন আছে 3টা, 3টা নাইট্রোজেন। হাইড্রোজেন আছে কয়টা 4 আর 3 12টা, হাইড্রোজেন 12টা আছে।
ফসফরাস আছে একটা, অক্সিজেন আছে হচ্ছে 4টা, কত হয়েছে 4 আর হচ্ছে 12 3 15, 15 আর হচ্ছে 4 16 17 18 19 আর 1 20, তাহলে এখানে 20টা পরমাণু আছে। এই যে প্রথমটি 20টি পরমাণু এখানে আছে। ওকে, সো এটাও কিন্তু আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স এর মধ্যেই পড়ে। আচ্ছা, এরপরে প্রশ্নে চলি আমরা। এরপরে প্রশ্নে কি, পরের প্রশ্নে বলছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা এবং চাপে 14 গ্রাম কার্বন মনো অক্সাইডের আয়তন কত? কার্বন মনো অক্সাইড মানে কি বলতো, সিও, এর আয়তন বের করতে বলছে, মানে আমাকে এখানে ভি বের করতে হবে। কত অবস্থায়? প্রমাণ অবস্থায়। তাহলে খেয়াল করো, প্রমাণ অবস্থায় তোমার কার্বন মনোক্সাইডের আণবিক ভর কত? প্রমাণ অবস্থায় কার্বন মনোক্সাইড আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে, আমরা লিখি এইটার আণবিক ভর m, 12 + 16 28 আণবিক ভর। তাহলে আমরা বলতেই পারি যে 28 গ্রাম সিও এর আয়তন হচ্ছে 22.4 লিটার। কখন এইটা? কখন এইটা? প্রমাণ তাপমাত্রা ও চাপে। মুখস্থ করবা, প্রমাণ তাপমাত্রা ও চাপে প্রত্যেকটার মৌল, প্রত্যেকটা মৌলের আণবিক মানে এটা কি বলে, আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, তাইলে প্রমাণ অবস্থায় আমরা বলতে পারি যে 28 গ্রামের জন্য, 28 গ্রাম কেন হইলো? কারণ তার আণবিক ভর 28। তাহলে 28 গ্রামের জন্য তার যেই তোমার কি বলে আয়তন 22.4 লিটার। তাইলে এইখানে আমরা কি বলবো, 1 গ্রামের জন্য কত হবে? 1 গ্রামের জন্য হবে 22.4 ডিভাইডেড বাই হচ্ছে 28 গ্রাম, সরি লিটার, সরি গ্রাম না, লিটারে এটা আসবে। লিটার। তাহলে 1 গ্রামের জন্য এত যদি হয়, আমাকে কয় গ্রাম বলছে দেখো তো? 14 গ্রাম। তাহলে 14 গ্রাম কার্বন মনোক্সাইড এর জন্য কত আসবে? 22.4 ইন্টু 14 ডিভাইডেড বাই 28, কত হইল দেখো তো? 22.4 ইন্টু 14 ডিভাইডেড বাই হচ্ছে 28, 11.2, 11.2 গ্রাম। এটা আছে, সরি গ্রাম কেন আমি লিখতেছি বারবার, লিটার তো এটা, আয়তন, 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 গ্রাম না, 11.2 লিটার। ঠিক আছে, আয়তন, গ্রাম না। বুঝা গেছে? তাহলে এইভাবে কিন্তু আমরা এই ম্যাথগুলোকে খুব সুন্দর করে খুব ফাস্ট অল্প সময়ের মধ্যে সলিউশন করতে পারবো। একটু প্র্যাকটিস করবা, এইগুলো প্র্যাকটিস করলে আয়ত্তে আসবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু আয়ত্তে আসবে না, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তাইলে কিন্তু এগুলা কোশ্চেন দেখার পরেই মাথায় চলে আসবে যে কোন সূত্র অ্যাপ্লাই হবে এবং আমরা এই মানে কিভাবে করব, প্রসেসটা কি। এটা মূল ইয়াটাই হচ্ছে, ওষুধটাই হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। আচ্ছা চলো, এরপর আসলে আমরা 19 নম্বরটা দেখবো, সোডিয়াম কার্বনেট এর সেমিমোলার দ্রবণে দ্রব্যের ভর কত? তাহলে সোডিয়াম কার্বনেটে সেমিমোলার দ্রবণ, যেটা সেমি মানে হচ্ছে একটু আগেই বলছিলাম এস সমান সমান কত, 0.5 মোল, 0.5 মোলার। দ্রব্যের ভর ডব্লিউ বের করতে হবে কার? সোডিয়াম কার্বনেটের। তাহলে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট, এই এটার কি বলছে পরিমাণ আমাকে বের করতে হবে, দ্রব্য। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা করে ফেলি। এখানে আমাদের এখানে এম লিখতে পারি, এম সমান সমান হচ্ছে 106 গ্রাম হবে, 106 গ্রাম, বা এখানে গ্রাম তো লেখার দরকার নেই, 106 হলেই হবে আণবিক ভর। এস আমরা পেয়ে গেছি সেমি মোলার, 0.5 মোলার। ভর বের করতে হচ্ছে, ভর। তাইলে আমরা এখান থেকে দেখো ভর যে বের করব, আমাদের ভরের সূত্র কি কি হতে পারে? ডব্লিউ। আমাদের একটা সূত্র হচ্ছে এটা হইতে পারে যে ডব্লিউ সমান সমান, আমরা কি বলতে পারি, এখানে দুইটা সূত্র দিয়ে আমরা করব। এখানে একটা হচ্ছে ডব্লিউ সমান সমান আমরা বলতে পারি কি এস এম ভি 1000, তাই না? এটা একটা বলতে পারি। বাট দেখো এখানে এস আছে, এম আছে, ভি, ভি কি কোনো জায়গাতে আছে? আয়তন কোনো জায়গাতে আছে? যদি আয়তন মিসিং থাকে, আয়তন না থাকে, তোমরা এখানে আয়তন 1 ধরে নিবা, ভি সমান সমান 1 ধরে নিবা। ঠিক আছে, মাথায় থাকবে। যদি আয়তন না দেওয়া থাকে 1 ধরে নিবা। ধরো কোন একটা কোশ্চেন আয়তন দেওয়া নাই, তাহলে 1 ধরে নিবা, সেটা 1 ধরে নেই আমরা। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, এস এর ভ্যালু হচ্ছে 0.5, এম হচ্ছে 106 ইন্টু 1
ডিভাইডেড বাই হচ্ছে 1000, কত হইল 0.5 ইন্টু 106 ডিভাইডেড বাই 1000, 0.053 আছে এটা 0.053 এখানে নাই, 1000 মানে হবে না, দাঁড়াও তো 0.5 ইন্টু 106 53, হ্যাঁ 53 গ্রাম। এখানে একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে তুমি যে আয়তনটা ধরছো এই আয়তনটাকে ধরতে হবে হচ্ছে লিটারে, মিলিলিটার না, 1 লিটার ধরতে হবে। ভি সমান সমান কি হবে 1 লিটার, 1 লিটার ধরবা। যখন তুমি আয়তনকে 1 ধরে নিবা তখন একটু মাথায় রাখতে হবে ভাইয়া আমাদেরকে লিটার ধরতে হবে, এমএলএ নিয়ে আসা যাবে না। আর যখন আমরা লিটার ধরবো তখন কিন্তু এই জিনিসটা আর আসবে না, 1000 নিচে আর আসবে না, তাই না? আমরা প্রথমেই দেখছিলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 0.5 ইন্টু হচ্ছে 106, 53, রাইট অ্যান্সার কত আসতেছে 53 গ্রাম। তো 53 গ্রাম তো আমাদের আছেই, এই যে গ নাম্বার রাইট অ্যান্সার 53 গ্রাম। বুঝা গেছে? তাহলে এরকম ম্যাথ যদি তুমি যখন পাবা যেখানে এই সূত্র ইউজ হইতেছে কিন্তু সেখানে ভি নাই, আয়তন নাই, তাহলে কি করতে হবে ভি সমান সমান 1 লিটার ধরে আমরা ম্যাথটাকে সলিউশন করে দেব। এরপরে চলো 20 নাম্বার, এখানে বলছে যে 2 মোল আয়নে কতটি ক্যালসিয়াম এর আয়ন থাকে, 2 মোল আয়নে কতটি ক্যালসিয়াম 2+ এর আয়ন থাকে, তাহলে 2 মোলের জন্য কতটুকু থাকবে একটু খেয়াল করলে আমরা দেখব এখানে কিভাবে করা যায়। 2 মোল আমাকে বলে দিছে কি এটা হচ্ছে n, 2 মোল, ওকে। আচ্ছা ক্যালসিয়াম, ক্যালসিয়াম 2+, ক্যালসিয়ামের আমাদের m আছে, আণবিক ভর এটা তো আমরা জানি নাকি, এটা আমরা জানি না, এটা আমরা তো জানি, বা আণবিক ভর এখানে লাগবে না, দেখো আণবিক ভর ছাড়াই করা যাচ্ছে। আমাদের n এর যে সূত্রটা আছে একটা সূত্র এরকম আছে, খেয়াল করে দেখো আমরা পড়ছিলাম n সমান সমান n/na, এরকম একটা সূত্র আমরা পড়ছিলাম। উপরে হচ্ছে যে কতগুলা অণু আছে বা কতগুলা আয়ন আছে আর নিচে হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যা, তাইলে আমরা এটা দিয়ে কিন্তু করতে পারি জিনিসটা। তাইলে এইখান থেকে আমরা কি বের করব তোমার কতটি আয়ন আছে কার ক্যালসিয়াম 2+ এ, তার মানে n বের করতে হবে আমাকে। তো যদি আমি এখান থেকে n বের করি তাহলে n ইনটু na লিখে দেব, তাহলে n এর মান কত বলছে 2 ইন্টু na, এটা মুখস্থ মান, এটা কি na এটা মুখস্থ মান, অ্যাভোগাড্রোর সংখ্যা সেটা কত 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে 23, এতটি। তাহলে ক্যালকুলেশন করে ফেলি, 2 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এত 1.20, এই যে 1.204 ইন্টু 10 টু দি পাওয়ার 23, ঠিক আছে 23 আসছে, এখানে 24 আসবে, একটু মিসিং হয়েছে অ্যান্সার লিখতে গিয়ে, বুঝতে পারছো? তাইলে আই থিঙ্ক তোমাদের এই ম্যাথটা ক্লিয়ার যে আমরা মূল সংখ্যার যে সূত্রগুলো আছে এইগুলো দিয়ে কিন্তু আমরা এই ম্যাথটা করে ফেলতে পারবো, ঠিক আছে? তার মানে তোমাকে মূল সংখ্যার যে 4টা সূত্র আছে এই 4টা সূত্র একটু ভালো করে মাথায় রাখতে হবে। এরপর আসে 21 নাম্বারটা, বলছে তুতের রাসায়নিক সংকেত কোনটা? তুতের রাসায়নিক সংকেত, তুতের রাসায়নিক সংকেত হচ্ছে নরমালি CuSO4 5H2O, এই জিনিসটা CuSO4 5H2O, 5 মোল যে পানি এর সাথে কপার সালফেটের যে দ্রবণ এটাকে আমরা কি বলি, এটাকে তুতে বলি, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি এখানে কপার সালফেট নাও এর সাথে তুমি যদি 5 মোল পানি সংযোজন করে দাও তাহলে যেই দ্রবণটা আমরা পাবো সেটা হচ্ছে CuSO4 তারপরে হচ্ছে 5 মোল পানি। এই যে দ্রবণটা পাইছি এই দ্রবণকে আমরা কি বলি, এটাকে আমরা তুতে বলে থাকি, ঠিক আছে? এটাকে আমরা কি বলি, এটাকে আমরা তুতে বলি, বুঝতে পারছো? একটু মুখস্থ করে নিবা সুন্দর করে। এরপরে প্রশ্ন চলো 23 নাম্বারটা, এখানে কি বলছে, এখানে বলছে যে দ্রবণটি বিক্রিয়াটি সমতাকৃত অবস্থায় থাকলে XYZ কত হবে। বিক্রিয়াটাকে একটু লিখে ফেলি, এখানে দিচ্ছে X H2O প্লাস এখানে দিচ্ছে Y O2, কি বলছে এখানে Z উৎপন্ন হয়েছে পানি, তাহলে সমতাকৃত অবস্থায় আমাদের XY অনুপাত কত হবে? খুবই ইজি একটা বিক্রিয়া। দেখো প্রথমত আমরা সমতা করবো, এটাকে কেমনে সমতা করব, সমতা করলে এরকম হয় যে H2 প্লাস হচ্ছে O2 বিক্রিয়া করে হয়েছে কি পানি। তাহলে খেয়াল করলে দেখো আমরা এখানে পানি কয়টা আছে, হাইড্রোজেন কয়টা আছে 2টা, এখানে 2টা আছে, অক্সিজেন কয়টা আছে 1টা, তাহলে এখানে 2 দিয়ে দিছি আমরা। তার মানে কি, তার মানে এই জায়গাতে যদি আমি এই জায়গাতে একটা 2 দিয়ে দেই তাহলে অক্সিজেন 2টা হয়ে গেছে। এখন অক্সিজেন তুমি 2টা করতে গিয়ে হাইড্রোজেন কয়টা ফেলছো 4টা করে ফেলছো, এখানে একটা 2 দিয়ে দিবা।
আর এখানে কি হবে, এখানে 1 হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে আমার 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার 1, আর জেড এর ভ্যালু হচ্ছে আমার 2। তাহলে আমরা যদি এটাকে রেশিওতে নিয়ে আসি 1:2 বা x:y:z, তাহলে কি হবে রেশিও হবে হচ্ছে 2:, y কত 1, 2:1:2। সো দেখো এখানে 2:1:2 কোথায় আছে, 2:1:2, গ নাম্বারটা রাইট অ্যান্সার। ঠিক আছে, রাইট অ্যান্সার কোনটা, গ নাম্বারটা। চলো এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন কি, পরের প্রশ্নে দেখো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখানে বলা হয়েছে যে ব্লু ভিট্রিয়লের ক্লাস পানি সংযুতি কত। এখন আসলে ব্লু ভিট্রিয়ল জিনিসটা আসলে কি, ব্লু ভিট্রিয়ল জিনিসটা কিছুই না, এটা হচ্ছে তোমার তুতে। আমরা নীল তুতেকে বলি কি, তুতে যে কালারটা হয়, তুমি যখন তুতেকে যখন পানির মধ্যে দাও, এটাকে একটা কি হয়, এটা নীল কালারের হয়, তাই না, এটা ব্লু ভিট্রিয়ল বলা হচ্ছে আর কি। তাহলে ব্লু ভিট্রিয়লের সংকেতটা আমরা একটু আগে দেখছিলাম যে CuSO4 5H2O, বোঝা গেছে। সো এখন এই জায়গাতে আমরা কেমনে বের করব যে সংযুতি আসলে কত, আণবিক ভর বের করে দাও। তাহলে আণবিক ভর এখানে যদি বের করে দেই, নিচে কত হবে আণবিক ভর, দেখো তো এটার 63.5 যোগ 32 যোগ হচ্ছে 16x4 অক্সিজেনের জন্য। এরপরে আসো প্লাস 5 আছে পানির, কত পানির হচ্ছে 18, একবারে করে দিলাম। উপরে কি হবে, জাস্ট পানিটা দিয়ে দিবা, 5x18। ঠিক আছে, সো ক্যালকুলেশন করো, এখানে 100% দিয়ে দিবা, 100% দিয়ে দিবা। সো ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের ব্লু ভিট্রিয়লের পানির ক্লাস, বা যেহেতু এখানে পানি বলছে, পানির এই জন্য কি উপরে আমরা কি দিছি, উপরে আমরা পানির যে আণবিক ভর এটাই কিন্তু দিয়ে দিছি, জাস্ট শতকরা সংযুতির মতো, আর কিছুই না। তাহলে দেখো এখানে কত হয়েছে, এখানে আসছে হচ্ছে তোমার 5x18, 90 আসে। তাহলে উপরে আসতেছে আমাদের 90, আর নিচে আসতেছে কি তোমার 63.5 প্লাস 32 প্লাস 16x4 প্লাস 5x18 কত আসছে, 249.5 ইন্টু কত 100। ঠিক আছে, সো এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের চলে আসবে 90 ডিভাইডেড বাই হচ্ছে 249.5 ইন্টু 100, 36.07, 36। এই দেখো এই যে উপরেরটা, ক নাম্বারটা। ঠিক আছে, তাহলে ব্লু ভিট্রিয়লের যে পানিতে ক্লাসের যে সংযুতি, এটা হচ্ছে আমাদের কত হচ্ছে 36%। বোঝা গেছে, এই হলো মোটামুটি আমাদের 25টা এমসিকিউ। এই 25টা এমসিকিউ যদি তোমরা খুব ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করে করে শেষ করতে পারো, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউগুলো হবে আমাদের পরীক্ষাতে, একটা এমসিকিউতেও তোমার কিন্তু প্যারা হবে না। তুমি খুব ইজিলি 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, সর্বোচ্চ 20 সেকেন্ড এর মধ্যেই কিন্তু তুমি এমসিকিউগুলোকে কারেক্ট করতে পারবা। সো ক্লাসটা কেমন লাগলো এটা জানাবা, এবং আগামী ক্লাস অবশ্যই আমরা অন্য একটা অধ্যায়ের এরকম টপ 25 এমসিকিউ নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ঠিকমতো পড়াশোনা করো, সবার জন্য দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।